ওয়েলকাম সবাইকে অ্যাপটি প্লাসে। আজকে ক্লাসে আমরা বিগত এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাশন করব। এটা মেইনলি কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে থাকবে। এখানে টোটাল 30টা এমসিকিউ এবং দুটো মেন্সের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এবং এই ক্লাসের পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফ ডাউনলোড করার জন্য লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ক্লাসের পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তো চলো স্টার্ট করি আজকের প্রথম এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে দেখো। রিসেন্টলি বলছে রিসেন্টলি ইসরো হ্যাজ লঞ্চড দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সিজ প্রোবা 3 মিশন থ্রু হুইচ রকেট। রিসেন্টলি ইসরো ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রোবা 3 মিশনকে কোন রকেট থেকে লঞ্চ করেছে? তাহলে কে লঞ্চ করেছে? ইসরো লঞ্চ করেছে। কি লঞ্চ করেছে? প্রোবা 3 মিশন। এই প্রোবা 3 মিশন কার মিশন? ইউরোপিয়ান স্পেস এজেন্সির মিশন। তাহলে কোথা থেকে লঞ্চ করেছে? চারটে অপশন: পিএসএলভি C-26, জিএসএলভি MK3, পিএসএলভি C-59 এবং জিএসএলভি 4। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পিএসএলভি C-59 রকেট থেকে ইসরো এটাকে লঞ্চ করেছে। আচ্ছা, এই যে প্রোবা 3 মিশন, এটা সম্পর্কে জেনে নিই। দেখো, প্রোবা 3 এটা ল্যাটিন ওয়ার্ড প্রবাস, একটা ল্যাটিন ওয়ার্ড আছে প্রবাস, এখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, যার মিনিং হচ্ছে লেটস ট্রাই। আচ্ছা, এই প্রোবা 3 মিশনের উদ্দেশ্য কি? প্রোবা 3 মিশনের উদ্দেশ্য হচ্ছে সানের যে করোনা আছে, সেই করোনার স্টাডি করা। তাহলে সানের করোনা আছে, সেই সানের করোনার স্টাডি করা এবং স্পেস ওয়েদার ফেনোমেনা যেমন সোলার স্টর্ম আর করোনাল মাস মাস ইজেকশন, এই সমস্ত যে ইভেন্টস গুলো আছে, এইগুলো কিভাবে আর্থের কমিউনিকেশন সিস্টেমকে, আর্থের স্যাটেলাইটকে, পাওয়ার গ্রিডকে ইম্প্যাক্ট করে, সেইটা সম্পর্কে এটা স্টাডি করবে। এটা হচ্ছে প্রোবা 3 মিশন। তাহলে প্রোবা 3 মিশনের উদ্দেশ্য হচ্ছে সানের করোনাকে স্টাডি করা এবং স্পেস ওয়েদার ফেনোমেনা যেমন সোলার স্টর্ম, করোনাল মাস ইজেকশন, এগুলোকে স্টাডি করা এবং এগুলো কিভাবে আর্থের কমিউনিকেশন সিস্টেমকে, স্যাটেলাইটকে, পাওয়ার গ্রিডকে ইম্প্যাক্ট করে সেটাও স্টাডি করবে এই মিশন। ঠিক আছে। আচ্ছা, আর যদি আমরা ইসরো সম্পর্কে একটু জেনে নিই, ইসরো সম্পর্কে একটু জেনারেল ইনফরমেশন যদি নেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে ইসরোর ফরমেশন কবে হয়েছে, এস্টাবলিশ কবে হয়েছে ইসরো? 1969, 15th অগাস্ট। এটার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। হেডকোয়ার্টার বেঙ্গালুরু। হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। এবং বর্তমানে যদি ইসরোর চেয়ারপারসন আমরা দেখি, বর্তমানে ইসরোর চেয়ারপারসনকে আমরা সবাই জানি, ডক্টর এস সোমনাথ। ডক্টর এস সোমনাথ। ঠিক আছে। এখানে দেখো তোমরা এক্সপ্লেনেশনও পেয়ে যাবে। এটা হচ্ছে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের একটা ডেডিকেটেড কমার্শিয়াল মিশন। এবং প্রোবা 3 হচ্ছে একটা ইন অরবিট ডেমনস্ট্রেশন মিশন কার? ইউরোপিয়ান স্পেস এজেন্সি। দেখো, দুটো স্পেস ক্রাফট আছে, একটা করোনাগ্রাফ স্পেস ক্রাফট আর একটা অকাল্টার স্পেস ক্রাফট। আমি বলে দিলাম উদ্দেশ্য। একটা হচ্ছে সানের করোনাকে স্টাডি করবে এবং কি করবে, আর একটা স্পেস ওয়েদার ফেনোমেনাকে স্টাডি করবে। ঠিক আছে। কোথা থেকে লঞ্চ করা হয়েছে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা থেকে এটা লঞ্চ করা হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন আমরা করে নিলাম। চলো পরের প্রশ্ন দেখো। নেতুম্ব নন্দী Nathawa has been elected as the first woman president of which country? নেতুম্ব নন্দী নাতাওয়া কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে ইলেক্ট হয়েছেন, নির্বাচিত হয়েছেন? তাহলে কোন দেশের উনি? চারটে অপশন: অ্যাঙ্গোলা, বুরুন্ডি, নামিবিয়া, ক্যামেরুন। চারটের মধ্যে কোনটা অ্যান্সার হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নামিবিয়া। নামিবিয়া হয়ে যাবে অ্যান্সার। নামিবিয়া কোথায় আছে দেখো। নামিবিয়া হচ্ছে একটা সাউথ ওয়েস্ট আফ্রিকান কান্ট্রি। এবং নামিবিয়ার যদি আমরা ক্যাপিটাল দেখি, নামিবিয়ার ক্যাপিটাল হচ্ছে উইন্ডহক। নামিবিয়ার ক্যাপিটাল হচ্ছে উইন্ডহক। কোনো দেশ যখন পড়বে সেটার ম্যাপে লোকেশনটা দেখে নেবে এবং তার ক্যাপিটালটা সবসময় জেনে নেবে। এবং এই যে নেতুম্ব নন্দী বর্তমানে নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট পদে আছেন, উনি এখন প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট হলেন। 57% ভোট পেয়েছেন টোটাল। এবং ওনার যে পার্টি, যে পলিটিক্যাল পার্টি থেকে উনি ইলেক্ট হয়েছেন, সেটা হচ্ছে SWAPO। SWAPO মানে সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপলস অর্গানাইজেশন। ঠিক আছে। এই দেশে, এই নামিবিয়াতে বর্তমানে হাই ইনফ্লেশন এবং ইনইকুয়ালিটির প্রবলেম চলছে। তো এই সব প্রবলেমকে ওনাকে এখন ট্যাকেল করতে হবে। তাহলে এটার অ্যান্সার আমরা দেখে নিলাম। পরের প্রশ্ন দেখো। বলছে উবের হ্যাজ লঞ্চড ইটস ফার্স্ট ওয়াটার ট্রান্সপোর্ট সার্ভিস ইন হুইচ লেক অফ ইন্ডিয়া। এটা এশিয়ার মধ্যে প্রথম। ঠিক আছে। উবের এশিয়ার মধ্যে প্রথম কোথায় তার ওয়াটার ট্রান্সপোর্ট সার্ভিস স্টার্ট করলো, কোন লেকে? চারটে অপশন আছে: ভীমানদ লেক কেরালা, চিল্কা লেক উড়িষ্যা, লোনার লেক মহারাষ্ট্র, ডাল লেক জম্মু কাশ্মীর। দেখো, এখানে তো অ্যান্সার হবে ডাল লেক জম্মু কাশ্মীর, কিন্তু তোমরা এই ক্লাসটাকে ম্যাক্সিমাম কিভাবে ইউটিলাইজ করতে পারো, দেখো চারটে অপশন আছে এখানে। দেখো
যে অপশনগুলো আছে সেইখানে লেক আর অ্যাসোসিয়েটেড স্টেটের কথা কিন্তু বলা আছে। তার মানে অপশন থেকে তোমরা এটা জেনে যাচ্ছ যে ভেম্বানদ লেক কেরালাতে আছে, চিল্কা লেক ওড়িশাতে আছে, হ্যাঁ, লোনার লেক এটা আছে হচ্ছে মহারাষ্ট্রে। এইগুলো তোমরা এখান থেকে জানতে পারছো। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ডাল লেক, যেটা হচ্ছে জম্মু কাশ্মীর। তাহলে উবের এশিয়ার মধ্যে প্রথম ওয়াটার ট্রান্সপোর্ট সার্ভিস শুরু করলো। হুম, এটাকে উবের শিখারা স্টার্ট করলো কোথায়? ডাল লেক জম্মু কাশ্মীরে। হ্যাঁ, যারা টুরিস্ট আছে এটা আগে থেকে প্রি বুক করতে পারবে, আগে থেকে বুকিং করে রাখতে পারবে, প্রি শিডিউল্ড থাকবে এগুলো, আগে থেকে বুক করে যেতে পারবে। এটা হয়ে গেল। নেক্সট দেখো, পরের প্রশ্ন বলছে হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ব্রিটেনস ফেমাস টার্নার প্রাইজ। তো ব্রিটেনের ফেমাস টার্নার প্রাইজ 2024 সালে কাকে দেওয়া হয়েছে? হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ব্রিটেনস ফেমাস টার্নার প্রাইজ, ব্রিটেনের ফেমাস টার্নার প্রাইজ 2024 সালে কাকে দেওয়া হয়েছে? দেখো এই কোশ্চেনটা এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারণ এটা যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত। এখানে অ্যান্সার হয়ে যাবে জাসলিন কর। আচ্ছা, এই টার্নার প্রাইজ সম্পর্কে একটু বলে দিই। টার্নার প্রাইজ হচ্ছে দেওয়া স্টার্ট হয়েছে 1984 সাল থেকে, এবং এর যে প্রোভাইডার, কে দেয় টার্নার প্রাইজ? দেয় হচ্ছে প্যাট্রনস অফ নিউ আর্ট, প্যাট্রনস অফ নিউ আর্ট। এরা এই প্রাইজটা প্রোভাইড করে, এবং ব্রিটেন আর্ট ওয়ার্ল্ডের সর্বোচ্চ সম্মান হিসাবে এটাকে গণ্য করা হয়। ব্রিটেন আর্ট ওয়ার্ল্ডের সর্বোচ্চ সম্মান হচ্ছে এই ফেমাস টার্নার প্রাইজ। ঠিক আছে, এটা কে পেয়েছে? জাস্টিন কর। দেখো, গ্লাসগো বন্ড স্কটিশ শিখ আর্টিস্ট ইন্ডিয়ান অফ ইন্ডিয়ান হেরিটেজ, কে? জাসলিন কর। উনি এটা পেয়েছেন তার যে এক্সিবিশন অল্টার অল্টার, যেটা পার্সোনাল পলিটিক্যাল এবং স্পিরিচুয়াল থিমের উপর, এটার জন্য উনি এই প্রাইজটা পেয়েছেন। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে যে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ ইন ডিসেম্বর 2024। ডিসেম্বর 2024-এ ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের চেয়ারম্যান হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? চারটে অপশন আছে। দেখো, এখানে চারটে অপশনের মধ্যে তোমার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে, দেখো চারটে অপশন আছে তোমার এখানে, চারটের মধ্যে অ্যান্সার হয়ে যাবে রঘুবেন্দ্র তানওয়ার। তানওয়ার হচ্ছে বর্তমানে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ এর চেয়ারম্যান। আচ্ছা, এই ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ করে কি? নাম দেখেই বুঝতে পারছো, হিস্ট্রি রিলেটেড যে রিসার্চ আছে, হিস্টোরিক্যাল ফ্যাক্টস আছে, সেগুলোকে প্রিজার্ভ করে, এগুলো রিলেটেড পাবলিকেশন করে। এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের কাজ। এনার যে চেয়ারম্যান বর্তমানে রঘুবর তানওয়ার, ওনার সম্পর্কে একটু দেখেই দেখো, উনি হিস্ট্রিতে এমএ করেছেন, গোল্ড মেডেলিস্ট, কুরুক্ষেত্র ইউনিভার্সিটির সাথে উনি অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, এবং ইন্ডিয়ান পার্টিশন, ইন্ডিয়ার পার্টিশন বিশেষ করে পাঞ্জাব, এই নিয়ে উনি রিসার্চ করেছেন, এবং ইউজিসি ন্যাশনাল ফেলোশিপ রিসার্চ অ্যাওয়ার্ডও উনি এর আগে পেয়েছেন। আচ্ছা, এবার যদি একটু আইসিএইচআর সম্পর্কে জেনে নিই, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, এটার প্রতিষ্ঠা কবে হয়েছে? এটার প্রতিষ্ঠা হয়েছে 1972-তে, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লি হচ্ছে এর হেডকোয়ার্টার। এটা সম্পর্কে জেনে নিলাম। এবার দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংকস ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2024, হোয়াট ইজ ইন্ডিয়াস টোটাল এক্সটার্নাল ডেট বাই দ্য ইয়ার 2023? দেখো, এই প্রশ্ন থেকেই একটা ইনফরমেশন তোমরা জেনে নিলে কি, এই যে ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট, এটা কে পাবলিশ করে? এটা পাবলিশ করে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক পাবলিশ করে ইন্টারন্যাশনাল ডেট। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক যে ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2024-এ বার করেছে, সেটা অনুযায়ী 2023 অব্দি ইন্ডিয়ার টোটাল এক্সটার্নাল ডেট কত? ইন্ডিয়ার টোটাল এক্সটার্নাল ডেট বাই দ্য ইয়ার 2023 কত আছে? তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে 646.79 বিলিয়ন ইউএসডি, 646.79 বিলিয়ন। দেখো, ইউএসডি 31 বিলিয়ন বেড়ে এখন হয়েছে ইন্ডিয়ার 646.79 বিলিয়ন ইউএসডি 2023 সালে, ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট অনুযায়ী। এবং ইন্টারেস্ট পেমেন্টও 2022 সালের আগের বছর ইউএসডি 15.08 বিলিয়ন ছিল, এবং সেটা বেড়ে এখন হলো 22.54 বিলিয়ন ইউএসডি 2023 সালে। তার মানে দুটোই বেড়েছে ইন্ডিয়ার। এবার আমরা একটু যদি ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে দেখে নিই, ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে একটু দেখে নিই, তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছে 1944 সালে প্রতিষ্ঠা হয়েছে এটা। এবং বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের যিনি চেয়ারপারসন আছেন, যিনি চেয়ারম্যান আছেন, তার নাম হচ্ছে অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা। হুম। এবং ওয়ার্ল্ড ব্যাংক, দেখো একটা তো এইটা রিপোর্ট জানলাম যে ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট পাবলিশ করে, আর একটা ইম্পর্টেন্ট রিপোর্ট যেটা ওয়ার্ল্ড ব্যাংক পাবলিশ করে সেটা হচ্ছে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট, এই রিপোর্টটাও ওয়ার্ল্ড ব্যাংক রিলিজ করে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে হু ইনগরেটেড
দ্য অষ্টলক্ষ্মী ফেস্টিভ্যাল ইন নিউ দিল্লি ইন ডিসেম্বর 2024। ডিসেম্বর 2024-এ অষ্টলক্ষ্মী ফেস্টিভ্যাল নিউ দিল্লি থেকে উদ্ঘাটন কে করেছেন? তো উদ্ঘাটন কে করেছেন, এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, বাকি যে অপশনগুলো আছে সেগুলো দেখে নাও। অমিত শাহ কে আছেন এখন আমাদের দেশের গৃহমন্ত্রী, দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতি, এবং জগদীপ ধনখড় হচ্ছে দেশের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। তো দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট, জগদীপ ধনখড় ভাইস প্রেসিডেন্ট, এবং অমিত শাহ হচ্ছে হোম মিনিস্টার এবং মিনিস্ট্রি অফ কোঅপারেশন। আর নরেন্দ্র মোদী হচ্ছেন প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার অষ্টলক্ষ্মী ফেস্টিভ্যাল নতুন দিল্লি থেকে উদ্ঘাটন করেছেন। আচ্ছা, এই অষ্টলক্ষ্মী ফেস্টিভ্যাল সম্পর্কে একটু জেনে নিই। এই অষ্টলক্ষ্মী ফেস্টিভ্যাল আমাদের উত্তর পূর্ব ভারতের যে 8টা স্টেট আছে, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, এদের যে রিচ কালচার এবং ট্র্যাডিশন, এটাকে প্রিজার্ভ এবং প্রমোট করা এবং ট্যুরিজমকে প্রমোট করার জন্য এই ফেস্টিভ্যাল পালন করা হয়। মানে এই যে 8টা স্টেট, 8টা নর্থ ইস্টার্ন স্টেট, উত্তর পূর্ব ভারতের যে 8টা স্টেট, তার যে রিচ কালচার, রিচ হেরিটেজ, রিচ ট্র্যাডিশন, এটাকে প্রমোট প্রিজার্ভ করা, ট্যুরিজমকে বাড়ানো, এটাই হচ্ছে এই অষ্টলক্ষ্মী উৎসবের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন বলছে, ইন ডিসেম্বর 2024 দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিভাইজড ইটস ইনফ্লেশন ফোরকাস্ট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2025 টু হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ইন্ডেক্স? ডিসেম্বর 2024-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার ইনফ্লেশন ফোরকাস্টকে একটু চেঞ্জ করেছে। এর আগে বলেছিল যে ইনফ্লেশন ফোরকাস্ট ছিল হচ্ছে 4.5%, সেটাকে বাড়িয়ে এখন কত করে দিয়েছে? 4.8%। কে বলেছে? আমরা জানি এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত কে নেয়? এমপিসি, মনিটারি পলিসি কমিটি। এই মনিটারি পলিসি কমিটিতে কজন থাকেন? 6জন থাকে, 3জন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং 3জন আরবিআই এর, টোটাল 6জন। আচ্ছা, এটা শুধুমাত্র কি ইনফ্লেশন সম্পর্কে বলেছেন? না, ইনফ্লেশন আগে যেটা সেট করেছিল টার্গেট ফিনান্সিয়াল ইয়ার 2025-এর জন্য 4.5%, বাড়িয়ে এখন 4.8% করে দিয়েছে। আচ্ছা, রেপো রেট, যদি আমরা রেপো রেট দেখি তাহলে মনিটারি পলিসি মনিটারি পলিসি কমিটি অনুসারে রেপো রেট এখন হচ্ছে 6.5% প্রজেকশন করেছে, রেপো রেট রেখেছে 6.5%। আচ্ছা, ব্যাংক রেট, আমরা যদি ব্যাংক রেট দেখি তাহলে ব্যাংক রেট হচ্ছে 6.75%। আচ্ছা, জিডিপির জিডিপির অনুমান আগে 7.2% করেছিল, এখন সেটাকে কমিয়ে দিয়ে করেছে 6.6%। এবং সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, সেটাকে 4.5% থেকে কমিয়ে এখন 4% করে দিয়েছে। আচ্ছা, আমরা ইকোনমিক্স এর বেসিক ক্লাসে জেনারেলি পড়ে থাকি, যদি আমরা ক্যাশ রিজার্ভ রেশিও যদি আরবিআই কমিয়ে দেয়, তার মানে আরবিআই কি করতে চাইছে? তার মানে মার্কেটে আরো মানি ফ্লো করতে চাইছে, মার্কেটে আরো মানি ইনফিউজ করতে চাইছে, সেজন্য ক্যাশ রিজার্ভ রেশিওকে কমিয়ে দিল। ক্যাশ রিজার্ভ রেশিও যদি কমিয়ে দেয় তাহলে মার্কেটে বেশি পরিমাণে মানি ইনফিউজ হবে। এটা হলে আরবিআই সম্পর্কে একটা প্রশ্ন করলাম আমরা। এবার দেখো পরের প্রশ্ন দেখো, দ্য সেন্টার অ্যান্ড দ্য এশিয়ান Development Bank have signed a loan agreement of how much rupees for a climate resilient watershed project in Meghalaya? দেখো, মেঘালয়তে, আমাদের দেশের মেঘালয় রাজ্যে একটা ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটারশেড প্রজেক্ট হবে। তার জন্য সেন্টার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটা লোন এগ্রিমেন্ট সাইন করেছে। সেটা কত টাকা লোন এগ্রিমেন্ট, এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে 4টে অপশন আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে $50 মিলিয়ন লোন এগ্রিমেন্ট সাইন করেছে সেন্টার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। মেঘালয়ের টোটাল 12টা ডিস্ট্রিক্টে 532খানা স্মল ওয়াটার স্টোরেজ ফেসিলিটি বিল্ড করা হবে, কনস্ট্রাক্ট করা হবে। হুম, এবং 50টা ওয়েদার স্টেশন এস্টাবলিশ করা হবে, কিসের জন্য? ক্লাইমেট ডেটা গ্যাদারিং এবং মনিটরিং এর জন্য। এবং তাছাড়াও মাইক্রো ইরিগেশন সিস্টেম এস্টাবলিশ করা হবে কোথায়? গারো, জয়ন্তিয়া এবং খাসি, গারো খাসি জয়ন্তিয়া রিজন। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $50 মিলিয়ন একটা লোন এগ্রিমেন্ট সাইন করেছে মেঘালয়তে ক্লাইমেট অ্যাডাপ্টিভ ওয়াটার হার্ভেস্টিং প্রজেক্টের জন্য। নেক্সট দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, হু লঞ্চড, কে লঞ্চ করেছে দ্য অন্ন চক্র ফর দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য অন্ন চক্র কে লঞ্চ করেছে? 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে যিনি লঞ্চ করেছেন তিনি হচ্ছেন ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ যোশী। দেখো, অন্ন চক্র লঞ্চ করা হয়েছে এবং তার সাথে আরেকটা পোর্টাল লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে স্ক্যান পোর্টাল। স্ক্যান পোর্টাল মানে সাবসিডি ক্লেম অ্যাপ্লিকেশন ফর দ্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। স্ক্যান পোর্টাল এবং অন্ন চক্র, এই দুটো হচ্ছে লঞ্চ করা হয়েছে। দেখো, এটা হচ্ছে, এটার মেন উদ্দেশ্য কি? ফুড সাপ্লাইকে স্ট্রিমলাইন করা এবং সাবসিডি প্রসেসকে ইমপ্রুভ করা, এবং এইসব প্রসেস সাথে যে রেড টেপিজম, যেটাকে বিউরোক্রেটিক হার্ডেলস বলি, সেটাকে কমানো, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। হুম,
ফুড সাপ্লাই যাতে, ফুড চেন সাপ্লাই যাতে ঠিকঠাক হয়, সেটাকে স্ট্রিমলাইন করার জন্য এই অন্নচক্র এবং স্ক্যান পোর্টাল লাগু করা হয়েছে, এবং সাবসিডি প্রসেসকে ইমপ্রুভ করার জন্য এটা চালু করা হয়েছে। কে লঞ্চ করেছে এটা? দেখো, মিনিস্টার প্রহ্লাদ যোশী এটা লঞ্চ করেছে। এবং এটার ফলে কি হবে? সার্ভিস ডেলিভারিতে ইমপ্রুভমেন্ট হবে। দেখো, ইমপ্রুভিং সার্ভিস ডেলিভারি, রিডিউসিং ডিলে, ডিলে কমবে, এবং সার্ভিস ডেলিভারি উন্নত মানের হবে। ইনক্লুশন এক্সক্লুশন এরর যেটা থাকে সেগুলো কমবে। হুম। কারণ এই যে স্ক্যান পোর্টাল আছে, সেই পোর্টালটা অটোমেটস দা সাবসিডি প্রসেসকে অটোমেটিক বানিয়ে দেবে, অটোমেট করে দিচ্ছে। তার মানে ইনক্লুশন এক্সক্লুশন এরর যেগুলো আছে, অনেকে ভুয়ো ভাবে স্কিমের ফায়দা লুটে নেয়, সেইগুলো কমানো যাবে এবার। চলো, নেক্সট কোয়েশ্চেন। ইন ডিসেম্বর 2024, the cabinet has approved the opening of how many Navodaya Vidyalayas under the Navodaya Vidyalaya scheme? Navodaya Vidyalaya scheme এর আন্ডারে ক্যাবিনেট কতগুলি নতুন নবোদয় বিদ্যালয় ওপেন করার জন্য অ্যাপ্রুভ দিয়েছে? তো চারটে অপশন, 29টা, 28টি, 30টি, 31টি। এখানে অ্যান্সার হয়ে যাবে 28টি নতুন নবোদয় বিদ্যালয় ওপেন করার জন্য অনুমোদন দিয়েছে। দেখো, টোটাল 85টা নতুন কেন্দ্রীয় বিদ্যালয় এবং 28টা নতুন নবোদয় বিদ্যালয় ওপেন করার জন্য সেন্টার ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। হ্যাঁ, এবং একটা এক্সিস্টিং কেন্দ্রীয় বিদ্যালয়কে এক্সপ্যান্ড করার কথা বলা হয়েছে। এবং এই যে নতুন কেন্দ্রীয় বিদ্যালয়গুলো তৈরি হবে, এখানে টোটাল 82,000 স্টুডেন্ট হাই কোয়ালিটি এডুকেশন পাবে। এবং এই যে 85টা কেন্দ্রীয় বিদ্যালয় নতুন তৈরি হবে এবং একটা এক্সিস্টিং যেটাকে এক্সপ্যান্ড করা হবে, তার জন্য 5,872 কোটি টাকা খরচ হবে, এবং যেটা 2025-26 সাল থেকে স্টার্ট করে আগামী 8 বছর ধরে খরচ করা হবে। তাহলে 25টা নতুন কেন্দ্রীয় বিদ্যালয় এবং 28টি নতুন নবোদয় বিদ্যালয় এবং একটা এক্সিস্টিং কেন্দ্রীয় বিদ্যালয়কে এক্সপ্যান্ড করা হবে, মাথায় রাখবে। কেন্দ্রীয় বিদ্যালয় 85টি, নবোদয় বিদ্যালয় নতুন 28টির অনুমোদন দেওয়া হয়েছে। কে অনুমোদন দিয়েছে? ইউনিয়ন ক্যাবিনেট। ঠিক আছে, চলো দেখো পরের প্রশ্ন বলছে। পরের প্রশ্ন কি? হুইচ কান্ট্রি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অব দ্য 68th সেশন অব দ্য ইউনাইটেড নেশনস নার্কোটিক্স কন্ট্রোল কমিশন? ইউনাইটেড নেশন নার্কোটিক্স কন্ট্রোল কমিশনের 68তম সেশনের সভাপতিত্ব করবে কোন দেশ? তো 68তম সেশনের সভাপতিত্ব করবে ভারত। সেই জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং ভারত প্রথমবারের জন্য, ফার্স্ট টাইম, এটার সভাপতিত্ব করবে। এবং ভারতের হয়ে যিনি সভাপতিত্ব করবেন তিনি হচ্ছেন শম্ভু এস কুমারান, যিনি হচ্ছেন ইন্ডিয়াজ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু দ্য ইউএন ইন ভিয়েনা। হুম। উনি সভাপতিত্ব করবেন। দেখো, নাম থেকে বুঝতে পারছো যে গ্লোবাল ড্রাগ রিলেটেড ইস্যু নিয়ে এটা কাজ করে, তার পলিসি মেকিং বডি এটা। এবং এটা কার আন্ডারে অপারেট করে? এই সিএনডি, যে কমিশন অন নার্কোটিক্স ড্রাগ, এটা ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের আন্ডারে কাজ করে এটা। হুম। আর যদি আমরা ইউনাইটেড নেশন কমিশন অন নার্কোটিক্স ড্রাগ, ইউএন সিএনডি দেখি, এর এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল, এর প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1946 সালে এর প্রতিষ্ঠা হয়েছিল, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। অস্ট্রিয়ার ভিয়েনাতে হচ্ছে এর হেডকোয়ার্টার। ঠিক আছে, চলো এবার পরে প্রশ্ন দেখো। ফ্রম হুইচ স্টেট হেলথ মিনিস্টার জেপি নাড্ডা লঞ্চড এ 100 ডে ইন্টেন্সিভ টিবি ক্যাম্পেইন? হেলথ মিনিস্টার জেপি নাড্ডা ভারতবর্ষের কোন রাজ্য থেকে 100 দিনের ইন্টেন্সিভ টিবি ক্যাম্পেইনকে লঞ্চ করেছেন? তো কোথা থেকে লঞ্চ করেছেন? উনি লঞ্চ করেছেন হচ্ছে হরিয়ানা থেকে। আচ্ছা, টিবি, টিবি হয়, টিবি রোগ, টিবি রোগ টিউবারকিউলোসিস কোন ব্যাকটেরিয়া থেকে হয়, কোন ব্যাকটেরিয়ার জন্য হয়? সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস থেকে এই রোগটি হয়। ঠিক আছে, দেখো, হেলথ মিনিস্টার জেপি নাড্ডা এই 100 দিনের ক্যাম্পেইন লঞ্চ করেছে হরিয়ানা থেকে। হুম। এবং ভারতবর্ষের যে 347টা মোস্ট অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট আছে, এটাকে টার্গেট করে এটা বানানো হয়েছে। আচ্ছা, এর আগে আমরা যে সাকসেসফুল ক্যাম্পেইন গুলো চালিয়েছি টিবি রিলেটেড, সেগুলো হচ্ছে জন ভাগিদারি, নিশ্চয় পোষণ যোজনা, ফিট ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া, এগুলো সব, এবং এগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডমায়ার্ডও হয়েছে। এবং গভর্নমেন্টের যে 4 T's আছে, গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং অন 4 T's। এই 4টে টি কি কি? টিবিকে এলিমিনেট করার জন্য প্রথমে টেস্ট করো, তারপর ট্র্যাক করো, তারপর ট্রিট, এবং তারপরে টেকনোলজি ইউজ করো। তাহলে 4 T। তাহলে জেপি নাড্ডা, উনি কে? উনি হেলথ মিনিস্টার। উনি 100 দিনের যে ইন্টেন্সিভ টিবি ক্যাম্পেইন লঞ্চ করেছেন কোন রাজ্য থেকে? ভারতবর্ষের হরিয়ানা রাজ্য থেকে লঞ্চ করেছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। ক্যাবিনেট
দ্য ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য রিথালা কুন্ডলি করিডোর অফ দ্য দিল্লি মেট্রো ফেজ 4। হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ দিস করিডোর? দিল্লি মেট্রো ফেজ 4 এর প্রজেক্টের রিথালা কুন্ডলি করিডোরকে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। এটার টোটাল লেন্থ কত এই করিডোরের, এই রিথালা কুন্ডলি করিডোরের টোটাল লেন্থ কত? তো এই চারটে অপশন, তার মধ্যে অ্যান্সার হচ্ছে 26.463 কিমি হচ্ছে এর টোটাল লেন্থ। দেখো টোটাল লেন্থ হচ্ছে 26.46 কিমি, যার জন্য টোটাল খরচ হবে 6,230 কোটি টাকা। হুম। আচ্ছা, কে এক্সিকিউট করবে এই প্রজেক্টটাকে? ইট উইল বি এক্সিকিউটেড বাই ডিএমআরসি। ডিএমআরসি মানে হচ্ছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। ঠিক আছে। আচ্ছা, এটা হলো। আর এটা একটা জয়েন্ট ভেঞ্চার কার কার মধ্যে? সেন্ট্রাল গভর্নমেন্ট এবং দিল্লি গভর্নমেন্টের একটা যৌথ উদ্যোগে এটা তৈরি হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ প্রেসিডেন্ট অফ দ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইন ডিসেম্বর 2024? ডিসেম্বর 2024-এ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? দেখো, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এর আগে প্রেসিডেন্ট ছিল হচ্ছে জয়সা। জয়সা এখন হয়ে গেছে হচ্ছে আইসিসির প্রেসিডেন্ট, এবং জয়সা এর আগে ভারতের বিসিসিআই এর কি কোন পদে ছিলেন? বিসিসিআই এর সেক্রেটারি পদে ছিলেন। উনি এখন আইসিসির চেয়ারম্যান। উনি এর আগে এসিসির চেয়ারম্যান ছিলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলে। তাহলে উনি তো এখন চলে গেছেন আইসিসিতে। তাহলে এখন এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ার প্রেসিডেন্ট কে হলেন? এখন হলেন হচ্ছে সাম্মি সিলভা। এবং এই সাম্মি সিলভা হচ্ছে এখন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। উনি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন। উনি কার বদলে এলেন? জয়সা। এবং জয়সা এর আগে বিসিসিআই সেক্রেটারি ছিল। এবং জয়সা বর্তমানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির চেয়ারম্যান। জয়সার আগে আইসিসি চেয়ারম্যান ছিল গ্রেগ বার্কলে। তাহলে দেখো আমি ভালো করে বলে দিচ্ছি। আইসিসির চেয়ারম্যান ছিল হচ্ছে গ্রেগ বার্কলে, এসিসি চেয়ারম্যান ছিল হচ্ছে জয়সা, এবং জয়সা বিসিসিআই সেক্রেটারি ছিল। জয়সা এখন হয়ে গেছে আইসিসির চেয়ারম্যান। আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের পরিবর্তে এখন এসিসির চেয়ারম্যান, আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে জয়সা। তাহলে জয়সা এই পদে মুভ করে গেছেন, আইসিসির পদে মুভ করে গেছেন, তাহলে এসিসির পদটা তো ফাঁকা হয়ে গেছে। তাহলে এই পদে কে আসবে? এই পদে এখন এলেন সাম্মি সিলভা। বুঝতে পারলাম আশা করি। চল। আচ্ছা, এখানে আরেকটা তথ্য আমি দিয়ে দিই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এই যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এটা সম্পর্কে একটু বলে দিই। এসিসি সম্পর্কে একটু বলে দিচ্ছি। এটা প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1983 সালে হয়েছিল, এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে দুবাই। দুবাই, ইউএই। ইউএই। ঠিক আছে। চল দেখো, এরপরে প্রশ্ন দেখো। এরপরে প্রশ্ন বলছে, অন 9th December 2024 প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চ দ্য বিমা সখী স্কিম ফ্রম হুইচ প্লেস? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বিমা সখী স্কিম কোন জায়গা থেকে লঞ্চ করেছেন? তো কোথা থেকে লঞ্চ করেছেন? উনি হরিয়ানার পানিপথ থেকে লঞ্চ করেছেন। এই বিমা সখী স্কিমটা কি? বিমা সখী স্কিম হচ্ছে ওম্যান এলআইসি ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবে ওম্যানরা কাজ করবেন। তাহলে এলআইসি ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবে ওম্যানদেরকে কাজ করার একটা সুযোগ দিচ্ছে এই স্কিম। তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? মহিলাকে ক্লাস 10 পাস হতে হবে এবং তার বয়স 18 থেকে 70 বছরের মধ্যে হতে হবে। তাহলে যেসব মহিলারা 18 থেকে 70 বছরের মধ্যে আছেন এবং যারা ক্লাস 10 পাস করেছেন, তারা এলআইসি ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবে কাজ করতে পারবেন। যথাযথ ট্রেনিং দেওয়া হবে, এবং এটার উদ্দেশ্য হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসিকে ইনক্রিজ করা এবং ইন্স্যুরেন্স সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়ানো। হুম। এবং ট্রেনিং পিরিয়ডে প্রথম 3 বছর স্টাইপেন্ড দেওয়া হবে। তার মানে এটা ওম্যান ওয়ার্ক ফোর্সের মধ্যে ওম্যানস পার্টিসিপেশনকে এনকারেজ করার জন্য এই এটা লঞ্চ করা হলো। এই যে বিমা সখী স্কিম, প্রাইম মিনিস্টার এটা লঞ্চ করলেন, এটা লঞ্চ করলেন। এটা কার স্কিম? এলআইসি স্কিম। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। বাংলাদেশ ডিফিটেড হুইচ কান্ট্রি টু উইন দ্য আন্ডার 19 এশিয়া কাপ টুর্নামেন্ট 2024? এর আগের বছরও বাংলাদেশই এই আন্ডার 19 এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী ছিল। এবছরও জিতেছে হচ্ছে বাংলাদেশ। কাকে হারিয়ে এবছর জিতেছে? সেটা হচ্ছে ইন্ডিয়াকে হারিয়ে জিতেছে। ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ এই বছরও আন্ডার 19 এশিয়া কাপ কাপ ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা এটা সম্পর্কে দেখে নিই। এই যে আন্ডার 19 এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট, এটা স্টার্ট হয়েছিল কবে? 1989 থেকে স্টার্ট হয়েছে। এটার অর্গানাইজার হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সম্পর্কে এক্ষুনি আমরা দেখলাম। এখনো পর্যন্ত সব থেকে বেশিবার এই টাইটেলটা জিতেছে হচ্ছে ইন্ডিয়া। এই টাইটেলটা মানে হচ্ছে আন্ডার 19 এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের টাইটেলটা সব থেকে বেশিবার জিতেছে হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, এবছর যে 2024 এডিশন হলো, 11th এডিশন, এটার আয়োজক দেশ ছিল হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। আচ্ছা, চল।
এবার পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য থিম অফ ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে? ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে 2024 এর থিম কি? থিমটা দেখার আগে আমরা এটা কবে পালন করা হয় দেখে নিচ্ছি। দেখো, ডিসেম্বর 9, 9 ডিসেম্বর এটাকে পালন করা হয়। এবং এটার থিম কি? এটার থিম হচ্ছে অপশন এ, যেটা ইউনাইটিং উইথ ইউথ এগেনস্ট করাপশন। ইউথের সাথে, ইউনাইটিং উইথ ইউথ এগেনস্ট করাপশন, করাপশনের বিরুদ্ধে যুবকদের সাথে। শেপিং টুমোরোজ ইন্টিগ্রিটি, এটা হচ্ছে 2024-এর ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে এর থিম। এবং ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে এটা কবে? 9 ডিসেম্বর পালন করা হয়। দেখো, দেখো থিম ইউনাইটিং উইথ ইউথ এগেনস্ট করাপশন, শেপিং টুমোরোজ ইন্টিগ্রিটি, এটা হচ্ছে থিম। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলছে, হোয়াট ওয়াজ ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন দ্য মেডেল ট্যালি অ্যাট দ্য এশিয়া প্যাসিফিক ডিপ গেমস 2024 হেল্ড ইন মালয়েশিয়া? দেখো, এই প্রশ্ন থেকেই তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এশিয়া প্যাসিফিক ডিপ ডিপ গেমস 2024 এটা কোথায় আয়োজন করা হয়েছে? মালয়েশিয়াতে আয়োজন করা হয়েছে। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? মেডাল ট্যালিতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তো ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে টোটাল ফিফথ। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ফিফথ। আচ্ছা, এটা ছিল দশম এডিশন। 2024 সালে যেটা হয়েছে এটা দশম এডিশন ছিল। এইটার স্টার্টিং কবে থেকে হয়েছে? 1984 থেকে শুরু হয়েছে। ইন্ডিয়া এবছর যে দশম এডিশনে 2024-এ 8টা গোল্ড জিতেছে, 18টা সিলভার জিতেছে, 29খানা ব্রোঞ্জ জিতেছে, টোটাল 55টা মেডাল জিতেছে। তো ইন্ডিয়ার পজিশন হচ্ছে ফিফথ। এবং ফার্স্ট কে মেডাল ট্যালিতে? তো এখানে ফার্স্ট হচ্ছে টেবিলে ইরান। তো ইরানের পজিশন হচ্ছে টপ ফার্স্ট, এবং ইন্ডিয়া হচ্ছে ফিফথ। কিসে? এশিয়া প্যাসিফিক দ্বীপ গেমস 2024, যেটার আয়োজন করা হয়েছিল মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে। আচ্ছা, এটার অর্গানাইজার কে? এশিয়া প্যাসিফিক দ্বীপ স্পোর্টস কনফেডারেশন হচ্ছে এটার আয়োজক। পরের প্রশ্ন দেখো, হোম মিনিস্টার অমিত শাহ আনভেইলড হাউ মেনি ফিট টল স্ট্যাচু অফ সর্দার বল্লভভাই প্যাটেল ইন যোধপুর রাজস্থান? যোধপুর রাজস্থানে সর্দার বল্লভভাই প্যাটেলের কত ফুট উঁচু লম্বা স্ট্যাচু গৃহমন্ত্রী অমিত শাহ উন্মোচন করলেন? 12 ফুট, 11 ফুট, 13 ফুট, 14 ফুট? তো ওখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 11 ফুট। আচ্ছা, সর্দার বল্লভভাই প্যাটেল স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি আছে গুজরাটে, এটা আমরা জানি। হ্যাঁ, স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে আছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেলের যেটা জন্মদিন 31 অক্টোবর, সেটা রাষ্ট্রীয় একতা দিবস, ন্যাশনাল ইউনিটি ডে হিসাবেও পালন করা হয়। এটাও আমাদের জেনে রাখা দরকার। এবং বল্লভভাই প্যাটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া, দেখো আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কারণ উনি 556টি প্রিন্সলি স্টেটকে ইউনাইট করেছিলেন স্বাধীনতার পরে। আচ্ছা, দেখো, এবং এটা টোটাল ওজন হচ্ছে, এই যে 11 ফুট যে মূর্তি, তার টোটাল ওজন হচ্ছে 1100 কিলোগ্রাম। এটার ওজন 11 ফুট লম্বা, 1100 কেজি ওয়েট। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 26th গভর্নর অফ দ্য আরবিআই ইন ডিসেম্বর 2024? ডিসেম্বর 2024-এ আরবিআই এর 26তম গভর্নর হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হলো? কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে আরবিআই 26তম গভর্নর হিসাবে? দেখো, এর আগে 25তম গভর্নর ছিলেন হচ্ছে শক্তিকান্ত দাস, এখন হলেন 26তম গভর্নর সঞ্জয় মালহোত্রা। দেখো, সঞ্জয় মালহোত্রা হলেন। ঠিক আছে, সঞ্জয় মালহোত্রা হচ্ছেন একজন 1990 সালের আইএস অফিসার, 1990 ব্যাচের আইএস অফিসার। আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে উনি ডিগ্রি আছে, ওনার গ্রাজুয়েশন ডিগ্রি। এবং 33 বছর গভর্নমেন্টের সাথে যুক্ত। উনি এর আগে ফিনান্স, ট্যাক্সেশন, পাওয়ার, আইটি, মাইনিং এইসব সেক্টরে গভর্নমেন্টের সাথে কাজ করেছেন। এবং আরবিআই সম্পর্কে যদি আমরা দেখি, আরবিআই সম্পর্কে একটু যদি আমরা দেখে নিই, সেটা হচ্ছে আরবিআই তৈরি হয়েছে কবে? 1 এপ্রিল 1935-এ। আরবিআই অ্যাক্ট 1934 অনুসারে। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। হেডকোয়ার্টার মুম্বাই। এবং আরবিআই প্রথম গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নর ছিলেন হচ্ছে অসবর্নে স্মিথ। এবং প্রথম ইন্ডিয়ান গভর্নর যদি আমরা বলি, প্রথম ইন্ডিয়ান গভর্নর তাহলে কি হবে? প্রথম ভারতীয় গভর্নর আরবিআই সিডি দেশমুখ। সিডি দেশমুখ। প্রথম গভর্নর বললে অসবর্নে স্মিথ, এবং প্রথম ভারতীয় গভর্নর বললে সিডি দেশমুখ। আচ্ছা, 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 এই আরবিআই গভর্নর কিভাবে অ্যাপয়েন্ট হয় এটা সম্পর্কে আমি একটা মেন্সের প্রশ্ন এই 30টা এমসিকিউ করার পরে রেখেছি। তখন আমরা এটা সম্পর্কে একটা মেন্সের কোশ্চেন করবো, এটা রিলেটেড আরবিআই এর গভর্নরকে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড একটা কোশ্চেন আমরা করবো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ডেজ ইজ অবজার্ভড অ্যাজ হিউম্যান রাইটস ডে? এই চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে হিউম্যান রাইটস ডে হিসাবে কোন দিনকে পালন করা হয়? তো হিউম্যান রাইটস ডে হচ্ছে, দেখো এখানে তোমার লেখা আছে, এটা হচ্ছে 10 ডিসেম্বর। দেখো, 10 ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে। এবং এই বছরের থিম হচ্ছে আওয়ার রাইটস আওয়ার ফিউচার রাইট নাও। এবং ইন্ডিয়াতেও যে এনএইচআরসি আছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটাও
এই হিউম্যান রাইটস ডে কে পালন করে। এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এটা একটা স্ট্যাচুটরি বডি ইন্ডিয়াতে, যেটা প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 এর আন্ডারে তৈরি হয়েছে। তো এটা ইন্ডিয়াতে একটা স্ট্যাচুটরি বডি। এটা এই হিউম্যান রাইটস ডে 10 ডিসেম্বরে অবজার্ভ করে। এই বছরের থিম কি? আওয়ার রাইটস আওয়ার ফিউচার রাইট নাও। পরের প্রশ্ন দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওন দ্য WTA ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন প্লেয়ার অফ দ্য ইয়ার 2024 টাইটেল? WTA প্লেয়ার অফ দ্য ইয়ার 2024 টাইটেল কে জিতেছেন এদের মধ্যে? এদের মধ্যে অ্যান্সার হয়ে যাবে আরিয়ানা সাবালেঙ্কা জিতেছে WTA প্লেয়ার অফ দ্য ইয়ার। এই সাবালেঙ্কা হচ্ছে 26 বছর বয়সী, বেলারুস থেকে উনি বিলং করেন। উনি এবছর দুটো গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। দুটো মেনলি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন এবং US ওপেন জিতেছেন। আচ্ছা, এটা তো গেল যে একটা অ্যাওয়ার্ড, WTA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। তাছাড়াও আর কিছু অ্যাওয়ার্ড সম্পর্কে আমরা দেখে নিচ্ছি। দেখো দেখো মোস্ট ইমপ্রুভ প্লেয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে? এমা নাভারো। আর পাউলো বাডোসা পেয়েছে হচ্ছে কামব্যাক প্লেয়ার অফ দ্য ইয়ার। আর নিউ কামার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে লুলু সান। আর ডাবল টিম অফ দ্য ইয়ার পেয়েছে হচ্ছে সারা এনা এবং জাসমিন পাউলিং। দেখো, যদি পরীক্ষায় কোশ্চেন আসে, হাই চান্স আছে কি WTA প্লেয়ার অফ দ্য ইয়ার থেকে আসবে। কিন্তু বাকি যে অ্যাওয়ার্ডগুলো আছে সেগুলো আমি এই যে এখানে ডিসকাশনের মধ্যে এখানে অ্যাড করে দিয়েছি। বাকি যে অ্যাওয়ার্ডগুলো সেগুলো যদি চলে আসে সে হলো যে মোস্ট ইমপ্রুভ প্লেয়ারের অ্যাওয়ার্ড কে পেয়েছে, কামব্যাক প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে, এগুলো আমি এখানে লিখে দিয়েছি, দেখে নিই এবং ডিসকাশনও করে দিলাম। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য 2024 ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস ডিসআর্মামেন্ট এবং ডেভেলপমেন্ট? পিস, ডিসআর্মামেন্ট এবং ডেভেলপমেন্টের জন্য 2024 সালে ইন্দিরা গান্ধী প্রাইজ কাকে দেওয়া হয়েছে? দেখো, চিলির প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল বাচেলেটকে দেওয়া হয়েছে এটা। চিলির, দেখো, ফর্মার চিলি প্রেসিডেন্ট মিশেল বাচেলেটকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওনার যে কন্ট্রিবিউশন জেন্ডার ইকুয়ালিটিতে, হিউম্যান রাইটস এর ডেমোক্রেসিতে, তার জন্য এই অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া হয়েছে। এই অ্যাওয়ার্ডটা স্টার্টিং কবে হয়েছিল? 1986 সাল থেকে স্টার্ট হয়েছে। এবং এই অ্যাওয়ার্ডটা কে দেয়? ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এই অ্যাওয়ার্ডটা দেয়। এবং এর আগে এই অ্যাওয়ার্ডটা দেখো ইসরো পেয়েছে, 2014 সালে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী 2017 সালে মনমোহন সিং এটার অ্যাওয়ার্ডটা পেয়েছেন। 2021 সালে প্রথম এনজিও এটা পেয়েছে। এবং 2022 সালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া 2022 সালে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। আচ্ছা, এই যে 2014 সালে ইসরো এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, এটা ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে একবার কিন্তু এসেছিল। সেজন্য এই অ্যাওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাওয়ার্ড থেকে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারে একবার কোশ্চেন করেছে। আচ্ছা, হুইচ টেম্পল ইন ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড 2024? কোন ভারতের কোন টেম্পলকে ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড 2024 সালে দেওয়া হয়েছে? এটা হচ্ছে অভয় সহস্বরার টেম্পলকে দেওয়া হয়েছে। এটা কোথায়? এটা তামিলনাড়ুর থাঞ্জাভুর ডিস্ট্রিক্টে এই টেম্পলটা লোকেটেড। এটা 1300 বছরের পুরনো টেম্পল, যেটা চোলাদের টাইমে তৈরি হয়েছিল। কিং বিক্রমাচোলা এবং কুলোথুঙ্গা চোলার আমলে তৈরি করা হয়েছিল। এবং এই অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়? সেই সমস্ত ব্যক্তিকে দেওয়া হয় বা সেই সমস্ত অর্গানাইজেশনকে দেওয়া হয় যারা বিল্ডিং বা স্ট্রাকচারকে প্রিজার্ভ করেছে এবং ট্রান্সফর্ম করেছে। তো এই টেম্পলটাকে, টেম্পলের যে হেরিটেজ সেটাকে কনজার্ভ করার জন্য এই অ্যাওয়ার্ডটা এই টেম্পলকে দেওয়া হয়েছে। কারণ ওই টেম্পলের যে কালচার হেরিটেজ সেটাকে এই টেম্পল খুব ভালোভাবে কনজার্ভ করেছে, সেজন্য এটা দেওয়া হয়েছে। কোন, কার আমলে তৈরি? চোলার আমলে তৈরি, 1300 বছরের পুরনো টেম্পল, তামিলনাড়ু থাঞ্জাভুর ডিস্ট্রিক্ট। পরের প্রশ্ন দেখো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে এ নোটিস হ্যাজ বিন গিভেন টু প্রেজেন্ট এ নো কনফিডেন্স মোশন এগেন্স্ট রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনকর? রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে দেওয়া হয়েছে? চারটে অপশন আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 67 ক্লজ বি। এটা সম্পর্কে আমি এখন ডিটেলসে বলছি না, কারণ একটু পরে একটা মেন্সের কোশ্চেন রেখেছি, সেখানে এটা সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি। একটু ধৈর্য রাখো, আমি এটা সম্পর্কে একটা মেন্সের কোশ্চেন রেখেছি, সেটা নিয়ে ডিসকাশন করে দিচ্ছি। আচ্ছা, হুইচ কান্ট্রি হ্যাজ মেড দ্য ফাস্টেস্ট রানিং রোবট স্টার 1? কোন কান্ট্রি বানিয়েছে? এটা গেস করো তোমরা। এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে চায়না বানিয়েছে হচ্ছে ফাস্টেস্ট রানিং রোবট স্টার 1। এটা সিমিলার টু হিউম্যান বডি, দুটো লেগ, দুটো আর্মস এবং মানুষের মতোই লিমস আছে। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এটা বানানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ISSA গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড 2024 ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক রিজন? এশিয়া এবং প্যাসিফিক রিজনে IISA গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড কোন দেশকে দেওয়া হয়েছে? এটা ভারতকে দেওয়া হয়েছে। সেই জন্য কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে।
ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন আইএসএস এ গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড 2024 সালে ভারতকে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার যদি আইএসএস এর সম্পর্কে একটু জেনে নিই। এটার ফর্মেশন হয়েছে 1927 সালে। এটার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। আইএসএস এ গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড কে জিতেছে? জিতেছে হচ্ছে ভারত, ইন্ডিয়া। এ নিউ ডিটিএইচ চ্যানেল ফর ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজের জন্য একটা নতুন ডিটিএইচ চ্যানেল স্টার্ট করা হয়েছে। কোন প্রোগ্রামের আন্ডারে এটা লঞ্চ করা হয়েছে? তো এটা অ্যান্সার হয়ে যাবে পিএম ই বিদ্যা। দেখো, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ যেটা ডিটিএইচ চ্যানেল স্টার্ট করা হয়েছে, এটা কাদেরকে হেল্প করার জন্য করা হয়েছে? যারা হিয়ারিং ইম্পেয়ার্ড স্টুডেন্টস, শুনতে যাদের অসুবিধা হয় সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এটা লঞ্চ করা হয়েছে পিএম ই বিদ্যা প্রোগ্রাম। তার আন্ডারে একটা 24/7 টেলিভিশন চ্যানেল চালু করা হয়েছে, যার নাম হচ্ছে চ্যানেল 31। এটা এডুকেশনকে আরো ইনক্লুসিভ করে তুলবে, যেটা ইন লাইন উইথ ন্যাশনাল এডুকেশন পলিসি অফ 2020। আজকে শেষ এমসিকিউ প্রশ্ন, এরপর আমরা মেন্সের দুটো কোশ্চেন দেখে নেবো। দেখে নিই চলো। এটা হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাজ ওপেন দ্য ফার্স্ট অ্যাটমসফেরিক মনিটরিং স্টেশন জনসান স্টেশন ইন আন্টার্কটিকা। আন্টার্কটিকায় জনসান স্টেশন, প্রথম অ্যাটমসফিয়ারিক মনিটরিং স্টেশন কোন কান্ট্রি ওপেন করলো? এটা হচ্ছে চায়না ওপেন করেছে। আন্টার্কটিকাতে জংসান স্টেশন তার প্রথম অ্যাটমসফিয়ারিক মনিটরিং স্টেশন। দেখো, চায়না করেছে প্রথম অ্যাটমসফিয়ারিক মনিটরিং স্টেশন। হুম। তো এটা আজকের এমসিকিউ সেশন ছিল। এবার আমরা দুটো মেন্স এর কোশ্চেন দেখে নিই। দেখো, দুটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইন্সপায়ার্ড হয়ে কোশ্চেনটা আমি রেখেছি। দেখো, প্রথম প্রশ্নটা বলছে রিসেন্টলি এ নোটিস হ্যাজ বিন গিভেন টু প্রেজেন্ট এ নো কনফিডেন্স মোশন এগেইনস্ট রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনকর। রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনকরের বিরুদ্ধে একটা নো কনফিডেন্স মোশন রিসেন্টলি তার নোটিশ একটা দেওয়া হয়েছে। ইন দিস কনটেক্সট, এই কনটেক্সটে ডিসকাস দ্য প্রসিডিওর অফ রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বলছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কিভাবে রিমুভ করা হয় সেটা সম্পর্কে বলো। এটা হচ্ছে কোশ্চেনের প্রথম পার্ট। ডিসকাস দ্য রোল অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ আ চেয়ারম্যান অফ রাজ্যসভা। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমরা জানি যে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, তাই তো? এক্স অফিসিও চেয়ারম্যান। এক্স অফিসিও চেয়ারম্যান হিসাবে তার কি কি রোল, সেটা এটা সেকেন্ড পার্ট। প্রথম পার্টে বলছে যে ভাইস প্রেসিডেন্টের রিমুভাল প্রসিডিওর সম্পর্কে বল। তাহলে দেখো, যে কোনো মেন্সের কোশ্চেনে আমরা কিভাবে কি ফর্মেটে লিখি? ইন্ট্রো, বডি এবং কনক্লুশন, এই ফর্মেটে লিখি। তাহলে এই কোশ্চেনে ইন্ট্রো কি হবে? দেখো, ইন্ট্রো আমরা কি বলতে পারি? ইন্ট্রো এখানে সিম্পল আর্টিকেল দিয়ে শুরু করতে পারি। অলরেডি আমরা এমসিকিউ প্রশ্ন দেখেছি, এখানে আমরা বলতে পারি যে আর্টিকেল 67 ক্লজ বি অনুসারে ভাইস প্রেসিডেন্টের রিমুভাল প্রসিডিওর কনস্টিটিউশনে বলা আছে। এটা দিয়ে আমরা সিম্পল একটা ইন্ট্রো দিতে পারি যে আর্টিকেল 67 ক্লজ বি তে ভাইস প্রেসিডেন্টের রিমুভাল প্রসিডিওর সম্পর্কে বলা আছে। এবং তারপরে বডিতে তোমরা ঢুকে গেলে যে রিমুভাল প্রসিডিওরটা কিরকম আছে। দেখো, প্রথমে কি বলবে যে একটা 14 দিনের একটা নোটিশ দিতে হবে। 14 দিনের একটা নোটিশ দিতে হবে। তারপরে একটা রেজলিউশন আনতে হবে। সেই রেজলিউশনটা কিসের জন্য? ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করার জন্য যে রেজলিউশনটা, সেটা ক্যান বি ইনিশিয়েটেড অনলি ইন রাজ্যসভা। সেটা শুধুমাত্র রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করা যাবে, লোকসভাতে ইন্ট্রোডিউস করা যাবে না। তার মানে প্রথমে একটা 14 দিনের নোটিশ দিতে হবে। তারপরে ভাইস প্রেসিডেন্টকে সরানোর জন্য যে রেজলিউশনটা আনতে হবে, সেটা শুধুমাত্র রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করতে হবে। তারপরে সেই রেজলিউশনটাকে রাজ্যসভাতে ইফেক্টিভ মেজরিটি দিয়ে পাস করাতে হবে। এবং তারপরে লোকসভাতে এটাকে সিম্পল মেজরিটি দিয়ে পাস করাতে হবে। তাহলে প্রথমে 14 দিনের নোটিশ দেওয়া হলো। তারপরে রেজলিউশনটাকে শুধুমাত্র রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করা হলো, লোকসভায় ইন্ট্রোডিউস করা যাবে না। থার্ড, রাজ্যসভাতে ইফেক্টিভ মেজরিটি দিয়ে পাস করাতে হবে। এবং ফোর্থ, লোকসভাতে সিম্পল মেজরিটি পাস করাতে হবে। যদি এটা হয়ে যায়, তখন ভাইস প্রেসিডেন্টকে তার অফিস থেকে রিমুভ করা যাবে। এটা হয়ে গেল প্রথম পার্টের অ্যান্সার। পরের পার্টটা বলছে, দেখো, ডিসকাস দ্য রোল অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে ভাইস প্রেসিডেন্টের রোল কি আছে? মানে ভাইস প্রেসিডেন্ট, দ্য রোল অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। ভাইস প্রেসিডেন্ট কি? এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। তো এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা হিসাবে ওনার রোল কি আছে? দেখো, উনি যে যে রোল পালন করেন, উনি কি করেন? উনি হাউসের অর্ডার এবং ডেকোরাম মেনটেন করেন। আচ্ছা, হাউসের মধ্যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস, পার্লামেন্টারি প্রসিডিংস উইদিন দ্য হাউস, এটার ফাইনাল ইন্টারপ্রিটার হচ্ছে উনি। এটা ভেবে বসে না যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ফাইনাল ইন্টারপ্রিটার উনি, না। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ফাইনাল ইন্টারপ্রিটার তো সুপ্রিম কোর্ট। কিন্তু উইদিন দ্য হাউস, হাউসের মধ্যে, রাজ্যসভার মধ্যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ফাইনাল ইন্টারপ্রিটার হচ্ছে চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান। আচ্ছা, যদি কোরাম না থাকে, কোরাম হচ্ছে মিনিমাম যে সংখ্যা, সদস্য সংখ্যা থাকতে হয়, সেটার কথা বলছে। সে কোরাম না থাকলে উনি হাউসকে সাসপেন্ড করতে পারেন, অ্যাডজন করতে পারেন। আচ্ছা, লিডার অফ দ্য হাউসের রিকোয়েস্টে উনি সিক্রেট সিটিং অ্যালাউ করতে পারেন। এবং অ্যান্টি ডিফেকশন লয়ে আন্ডারে উনার এমপি কে ডিসকোয়ালিফিকেশনের পাওয়ার আছে। অ্যান্টি ডিফেকশন লয়ের আন্ডারে উনার পাওয়ার আছে। এইগুলো হচ্ছে উনার রোল অ্যাজ এ চেয়ারম্যান অফ রাজ্যসভা। আচ্ছা,
এবার এই কোশ্চেনে তুমি কনক্লুশন কি বলতে পারো দেখো, এইসব কোশ্চেনে এখানে একটা তুমি কনক্লুশন যে ভাইস প্রেসিডেন্ট পোস্টের ইম্পর্টেন্স লিখে কনক্লুড করতে পারো। যেমন দেখো আমরা জানি আর্টিকেল 52 অনুসারে কি লেখা আছে, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষে প্রেসিডেন্ট থাকাটা বাধ্যতামূলক। এবার ধরো কোনোভাবে দুর্ভাগ্যবশত প্রেসিডেন্ট ধরো অফিসে থাকাকালীন মারা গেলেন, বা হঠাৎ করে প্রেসিডেন্ট রিজাইন করে দিলেন, বা হঠাৎ করে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হয়ে গেল, সেক্ষেত্রে প্রেসিডেন্টের পোস্টটা তো ভ্যাকেন্ট হয়ে গেল। সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পোস্ট ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পোস্টটাকে অ্যাজিউম করে নেন। তার মানে ভাইস প্রেসিডেন্টের পোস্টটা আছে ইন্ডিয়াতে পলিটিক্যাল স্টেবিলিটি, পলিটিক্যাল কন্টিনিউটিটাকে বজায় রাখার জন্য। তাহলে কনক্লুশনে এটাই বলে দেবে যে ভাইস প্রেসিডেন্টের পোস্টটা ইন্ডিয়াতে ক্রিয়েট করা হয়েছে, তার একটা তো কারণ হচ্ছে উনি এক্স অফিসিও চেয়ারম্যান হিসাবে কাজ করেন, আর ইন্ডিয়াতে পলিটিক্যাল স্টেবিলিটি, পলিটিক্যাল কন্টিনিউটিকে এনশিওর করার জন্য এই পোস্টটার ক্রিয়েশন হয়েছে। এটা বলে তুমি কনক্লুড করে দিলে। আচ্ছা, আরেকটা মেন্সের প্রশ্ন দেখো, আরেকটা মেন্সের প্রশ্ন আমি বলছি, দেখো নেক্সট মেন্সের প্রশ্ন। রিসেন্টলি সঞ্জয় মালহোত্রা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ দ্য আরবিআই। আরবিআই নতুন গভর্নর হিসাবে রিসেন্টলি সঞ্জয় মালহোত্রাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। বলছে যে আরবিআই গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট প্রসেস সম্পর্কে ডিসকাস করো এবং আরবিআই এর ফাংশন সম্পর্কে ডিসকাস করো। তো এখানে দেখো এটাও আমরা একই পদ্ধতি ফলো করব, ইন্ট্রো বডি কনক্লুশন। এখানে ইন্ট্রোতে খুব সোজা, ইন্ট্রোতে তুমি লিখে দাও যে আরবিআই হচ্ছে ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক, এবং যেটা ডিল করে মনিটারি পলিসি নিয়ে। তো আরবিআই ইজ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড ইট ডিলস উইথ মনিটারি পলিসি, মনিটারি পলিসি নিয়ে ডিল করে। এবার তারপরে তুমি ডাইরেক্ট অ্যান্সার ঢুকে যাও। দেখো প্রথম পার্টটা বলছে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস। তো আরবিআই গভর্নর অ্যাপয়েন্টমেন্ট প্রসেস প্রথমে বলো যে বডিতে বলো যে আরবিআই যে গভর্নর অ্যাপয়েন্ট হয় সেটা অ্যাজ পার আরবিআই অ্যাক্ট 1930। তারপরে বলো আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে, এবং তারপরে এবার তুমি এক এক করে বলা শুরু করো কিভাবে আরবিআই গভর্নর অ্যাপয়েন্ট হয়। দেখো প্রথমে ফিনান্সিয়াল সেক্টর রেগুলেটরি অ্যাপয়েন্টমেন্ট সার্চ কমিটি এলিজেবল ক্যান্ডিডেটদের একটা লিস্ট তৈরি করে। এই ফিনান্সিয়াল সেক্টর রেগুলেটরি অ্যাপয়েন্টমেন্ট সার্চ কমিটিতে কে কে আছেন? এই কমিটিতে আছেন ক্যাবিনেট সেক্রেটারি, কারেন্ট আরবিআই গভর্নর যিনি থাকবেন উনি আছেন, ফিনান্সিয়াল সার্ভিস সেক্রেটারি থাকবেন, এবং দুজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার থাকবেন। এই কমিটি এলিজিবল ক্যান্ডিডেটদের একটা লিস্ট তৈরি করে। তারপরে কি হয়, তাদের ইন্টারভিউ করা হয়, তাদের ইন্টারভিউ নেওয়া হয়, এবং সেই ইন্টারভিউ নেওয়ার পরে তাদের নাম ক্যাবিনেট কমিটি অন অ্যাপয়েন্টমেন্টস, অ্যাপয়েন্টমেন্ট কমিটি আছে ক্যাবিনেটের, যে ক্যাবিনেট কমিটি আছে তার মধ্যে একটা ক্যাবিনেট কমিটির নাম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি। সেই অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেটের কাছে এই নামগুলো পাঠিয়ে দেওয়া হয়। তো আলটিমেটলি প্রাইম মিনিস্টারের নেতৃত্বাধীন এই যে কমিটি আছে অ্যাপয়েন্টমেন্ট কমিটির চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার। তো আলটিমেট অ্যাপ্রুভাল এই কমিটি দেয়। তো দিস কমিটি সিলেক্ট দ্য গভর্নর বাই কনফার্মিং দ্য অ্যাপয়েন্টমেন্ট। তো আলটিমেটলি পিএম এর নেতৃত্বাধীন যে অ্যাপয়েন্টমেন্ট কমিটি আছে সেটা এই নামে সিলমোহর লাগায়। এইভাবে আরবিআই গভর্নর অ্যাপয়েন্ট হয়। আচ্ছা, তারপরে প্রশ্নটা বলছে আরবিআই ফাংশন সম্পর্কে বলো। তো আরবিআই ফাংশন সম্পর্কে আমরা জেনারেল ইকোনমিক্সের বেসিক ক্লাসে পড়ে থাকি। এটার মেন ফাংশন মনিটরিং দ্য ইন্ডিয়ান ব্যাংকস, ব্যাংকার টু ব্যাংক, ইট ইজ অলসো ব্যাংকার টু গভর্নমেন্ট, গভর্নমেন্টকে লোন দেয়, ব্যাংকেও লোন দেয়, ইন্ডিয়ান কারেন্সিকে ম্যানেজ করে, ইন্ডিয়ান মনিটারি পলিসিকে দেখে, ইন্টারেস্ট রেট ডিটারমাইন করে, মনিটারি পলিসি কমিটি করে এগুলো কাজ, ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভকে ম্যানেজ করে, গভর্নমেন্ট বন্ডকে ম্যানেজ করে, হ্যাঁ, ওভারঅল ফিনান্সিয়াল যে সিস্টেম তার যে স্টেবিলিটি সেটা এ দেখে, ব্যাংকিং সিস্টেমের যে ওভারঅল স্টেবিলিটি সেটাও এটা দেখে, ইনফ্লেশন কন্ট্রোল করে। হ্যাঁ, ইনফ্লেশন টার্গেটিং ইন্ডিয়াতে কত, 4% +-2%, মানে রেঞ্জ হচ্ছে 2 থেকে 6%-এর মধ্যে ইনফ্লেশন যাতে থাকে এটা লক্ষ্য রাখে, প্রিন্টিং অফ কারেন্সি নোটস, এগুলো সবই হচ্ছে এই আরবিআই এর ফাংশন। এটা বলে দিলে, এবার তুমি কনক্লুশনে কি বললে, কনক্লুশনে আরবিআই এর ইম্পর্টেন্স দেখিয়ে দাও, যে আরবিআই এর মনিটারি পলিসি যেটা আছে তার থ্রু দিয়ে আরবিআই যে দুটো ডুয়েল অবজেক্টিভ আছে, আমরা দুটোকে একসঙ্গে দেখো, ইকোনমিক গ্রোথ এবং ইনফ্লেশন কন্ট্রোল, দুটোকে একসঙ্গে অ্যাচিভ করা কিন্তু কঠিন। তো আরবিআই এই কাজটা করারই চেষ্টা করে, ইনফ্লেশন গ্রোথ, ইকোনমিক গ্রোথ এবং ইনফ্লেশন কে দুটোকে একসঙ্গে ম্যানেজ করার চেষ্টা করে, মানে যাতে একই সাথে ইকোনমিক গ্রোথ হয় এবং ইনফ্লেশনটাও মডারেটলি মডারেট থাকে। এইটা হচ্ছে আরবিআই সবসময় লক্ষ্য রাখে। তো সেটাই আমাদেরকে বলতে হবে কনক্লুশনে, যে আরবিআই মনিটারি পলিসি এমন হওয়া উচিত যাতে এটা দুটো দিককেই বজায় রাখে, যাতে ইকোনমিক গ্রোথও হ্যাম্পার না হয় এবং ইনফ্লেশনও কন্ট্রোলে থাকে। এভাবে বলে তোমরা কনক্লুড করতে পারো। তো এটা আজকে ছিল 30টা এমসিকিউ নিয়ে ডিসকাশন এবং দুটো মেন্সের কোশ্চেনের ডিসকাশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।